নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে 4th সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে কোর্স 6-এর একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। আশা করি টপিক নেমটা দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে কোন প্র্যাকটিকামটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। এছাড়া আমি তোমাদেরকে বলবো যে ইপিসি 3-এর উপর প্র্যাকটিকাম ছাড়া আছে এবং কোর্স 11-এর গাইডেন্স কাউন্সিলিংয়ের উপর অনেক প্র্যাকটিকাম আপলোড করা আছে। এছাড়াও তোমাদের যদি কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করছি আজকের ভিডিওটি। আজকে কোর্স 6-এর যে প্র্যাকটিকামটা আলোচনা করব সেটা হলো ডেভেলপ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ফিমেল ইনফেন্টিসাইড অ্যান্ড ফেটিসাইড, চাইল্ড ম্যারেজ, ডাউরি, সেক্সুয়াল অ্যাবিউজ, ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট ইন টার্মস অফ ড্রামা, স্ট্রেট প্লে, পোস্টার, ডকুমেন্টারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই প্র্যাকটিকামটি কিন্তু সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা তাহলে সূচিপত্রটা দেখে নিই। প্রথমে যেমন ভূমিকা, তারপরে পণপ্রথার উৎস, পণপ্রথার ইতিহাস, যৌতুক বা পণপ্রথা সৃষ্টির কারণ, তারপর যৌতুকজনিত অপরাধের প্রকারভেদ, পণপ্রথা রদ করার ব্যবস্থা, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, প্রোটেকশন অফ ওম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, সচেতন হওয়ার প্রয়োজনীয়তা ও প্রচেষ্টা, ছাত্রছাত্রী তথা যুব সমাজকে পণপ্রথা সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা। পরবর্তী বলা হয়েছে, এখানে একটা স্কুলের নাম দিয়ে দেওয়া হয়েছে পণপ্রথা সম্পর্কে সচেতনতা শিবির। এবার তোমরা যে স্কুল করবে সেই তাই নাম দিয়ে লিখবে। তারপরে আছে পণপ্রথা সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজনের উদ্দেশ্য। এবার আমি নিজে কি শিখলাম, এবং সর্বশেষে আছে উপসংহার। তাহলে এই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ফার্স্টে দেখে নিই ভূমিকা। ভারতীয় সমাজ ব্যবস্থার একটি চরম গ্লানিময় প্রথা হলো পণপ্রথা। এই প্রথাটি সমগ্র জাতির অন্ধকার দিকটির একটি সার্বিক প্রতিফলন। সমাজের হৃদয়হীনতার একটি সুষ্ঠু চিত্র ফুটে ওঠে এর মাধ্যমে। পণ বা যৌতুক হলো কন্যার বিবাহে তার পিতৃপক্ষের প্রদত্ত সম্পত্তি, অর্থ, উপসংহার সামগ্রী যা পাত্রপক্ষকে প্রদান করা হয়। এটি অন্যান্য উপহারের তুলনায় আলাদা। কন্যাপক্ষের তরফ থেকে পাত্রপক্ষকে এই পরিষেবা প্রদানের রীতি প্রাচীন কক্ষ থেকেই চলে আসে। পণপ্রথার নামে এখানে মনুষ্যত্বের অবমাননা, সংস্কারের নামে মানুষের মূঢ়তা ও নির্লজ্জ লোভ প্রকাশ পায়। বিবাহ একটি পবিত্র বন্ধন, যার দ্বারা দুটি অপরিচিত হৃদয় সারা জীবনের জন্য বাঁধা পড়ে। এরূপ পবিত্র সম্পর্কের মধ্যে আর্থিক লেনদেন এক প্রকার নিষ্ঠুরতার নামান্তর। পরিহাসের বিষয়, নারী আজ অর্থ উপার্জনকারী সামগ্রীতে পর্যবসিত হয়েছে। বিশ্বের কিছু অংশে পণ বা যৌতুক সম্পর্কিত বিষয়গুলো কখনো কখনো হত্যাকাণ্ড ও অ্যাসিড সংক্রমণ সহ হিংসার ঘটনার সম্মুখীন হয়। বর্তমানে পিতৃতান্ত্রিক সমাজের সংস্কৃতি রূপে এই বর্বর প্রথাটি প্রচলিত বা পরিচিত। বহু অভাবগ্রস্ত পিতামাতার চোখের জল এই প্রথাটির নিষ্ঠুরতম দিকটি প্রকাশ করেছে। পণপ্রথার উৎস বলেছে, বৈদিক যুগে নারী মর্যাদা আচরণে প্রতিষ্ঠিত থাকলে সেই সময় থেকে এই প্রথার প্রচলন শুরু হয়। তবে সেই সময় থেকে প্রথাটির নিষ্ঠুরতম দিকটি প্রকাশ পায়নি। কন্যাপক্ষ স্বেচ্ছায় পাত্রপক্ষকে সাধ্যমতো উপহার দিয়ে তৃপ্তি অনুভব করেন। সেই সময় যৌতুক যতিতে পরিণত হয়নি। বলপূর্বক নিপীড়নের দ্বারা পণ আদায় মধ্যযুগের মুসলিম শাসন ব্যবস্থার সময় থেকে শুরু হয়েছে। পুরুষের চোখে নারী তখনও পণ্যে পরিণত হয়নি। ষোড়শ শতকে কবি মুকুন্দরাম চক্রবর্তী থেকে শুরু করে বিংশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ বহু সাহিত্যিকের রচনায় পণপ্রথার বীভৎসতা লক্ষিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পে কন্যা নিরুপমার পিতা রামসুন্দর মিত্র পাত্রপক্ষের পণের টাকার পুরোটা না দিতে পারায় রায়বাহাদুর মশাই পুত্রকে বিয়ের পিঁড়িতে বসতে দিতে রাজি হয়নি। এইভাবে নববিবাহিতার ফুলশয্যা সরসজ্জাতে পরিণত হয়। কখনো কখনো পাত্রপক্ষের বাড়ির মহিলারা এই লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়। এরপরে আছে পণপ্রথার ইতিহাস। বিশ্বের কিছু অংশে পণপ্রথাগুলির মারাত্মক ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়। দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অংশে এই প্রথার দীর্ঘ ইতিহাস আছে। ভারতে এই প্রথাটি পণ্য, নগদ, স্থাবর, অস্থাবর সম্পত্তিকে বোঝায়, যা কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষকে প্রদান করা হয়, কখনো ইচ্ছানুযায়ী, কখনো বা অনিচ্ছাতে অর্থাৎ জোরপূর্বক। পণপ্রথার মূল লক্ষ্য হল ভারতের বৈষম্যমূলক উত্তরাধিকার আইন। হিন্দু উত্তরাধিকার আইনে কন্যাদের প্রচলিত অধিকারবোধকে অবশ্যই সংশোধন করা প্রয়োজন। পণকে বা যৌতুককে আরবিতে বলে জাহেজ বা দেহেজ, আমরা শুনতে পাই সিনেমাতে।
পূর্ব প্রান্তে একে আউনপোত বলা হতো। অনেকের মতে বিংশ শতকের শুরুতে এই প্রথাটি উল্টো ছিল। পাত্রপক্ষকে কন্যার পিতাকে পণ দিতে হতো। মনু সংহিতায় যৌতুক প্রথা ও কন্যাকে যৌতুক দেওয়া অনুমোদন করা হয়েছিল। প্রথম দিকে উচ্চবর্ণের মধ্যে যৌতুক প্রথার প্রচলন ছিল, পরবর্তীকালে নিম্নবর্গের মানুষের মধ্যেও পণ প্রথার প্রচলন শুরু হয়। ব্রাহ্মণ, অসবর্ণ, বিবাহ প্রতিবন্ধী এই সমক্ষেত্রে যৌতুক প্রথা প্রচলিত ছিল। এবার বলা হয়েছে পরবর্তী পয়েন্ট, যৌতুক বা পণ প্রথা সৃষ্টির কারণ। প্রথম পয়েন্টেই বলা হয়েছে অর্থনৈতিক কারণ। পিতৃতান্ত্রিক সমাজে মেয়েরা উত্তরাধিকার থেকে বঞ্চিত, তাই বিবাহের সময় তাকে কিছুটা আর্থিক সাহায্য করা হয় যৌতুক হিসাবে, যাতে কন্যা আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারে। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে পুত্র সন্তানের সম্পত্তিতে অধিকার। ভারতীয় সমাজের নারীরা পরিবারে কিছুটা বঞ্চিত অবস্থায় কাটায়। সম্পত্তির ভোগ দখল সত্ত্বেও পুরুষের করায়ত্ত থাকে, তাই কন্যা সন্তানের বিবাহের সময় পণ দেওয়ার প্রবর্তন হয়। তার পরবর্তী পয়েন্ট সামাজিক কারণ। ভারতের বিবাহ ব্যবস্থা ও আত্মীয়দের মধ্যে যৌতুক প্রথার ব্যবস্থা আছে। কন্যাপক্ষ বা পাত্রপক্ষ উভয়েরই যৌতুক প্রথাকে সমর্থন করে বেশিরভাগ আত্মীয় স্বজন। এই বিবাহে যৌতুক বিষয়টি গরিব পিতামাতার কাছে গলার কাটা হয়ে দাঁড়ায়। এর পরবর্তী পয়েন্ট ধর্মীয় কারণ। ভারতে হিন্দু, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের লোকজনের মধ্যে যৌতুক প্রথার প্রচলন আছে। বর্তমানে সকল প্রকার ধর্ম নির্বিশেষে এই চিরাচরিত প্রথাটি আবহমান। অনেক ক্ষেত্রেই এটিকে বিবাহের মধ্যে অন্তর্ভুক্ত ধরে নেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট যৌতুকজনিত অপরাধের প্রকারভেদ। একবিংশ শতকে পৌঁছে গিয়েও আমরা পণপ্রথার মতো একটি অমানবিক নিষ্ঠুর প্রথার সম্মুখীন হয়েছি। খবরের কাগজে প্রতিনিয়ত পণপ্রথার বলি হতে হয় কত নারীকে। জীবন বিকশিত হওয়ার আগেই ঝরে পড়ে অপ্রস্ফুটিত কুড়িগুলি। মানুষের শুভ বুদ্ধি ও জাগ্রত চেতনার অভাবে প্রতিদিন এই নরকীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটে চলেছে। এইগুলো নিম্নরূপ। কী বলা হয়েছে? গার্হস্থ্য হিংসা। পরিবারের মানুষের দ্বারাই পণপ্রথার বলি হয় সাধারণভাবে বধূরা। পিতৃগৃহের আর্থিক সাহায্য, উপহার সামগ্রী ইত্যাদি নিয়ে আলোচনা, সমালোচনা, মানসিক চাপ, শারীরিক নিগ্রহ ইত্যাদি খুব সামান্য ব্যাপার। অনেক সময় অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে বধূটি। অনেক সময় আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। মানসিক অবসাদ, হতাশা ইত্যাদি গ্রাস করে মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়। এর পরবর্তী পয়েন্ট হত্যাকাণ্ড। নারীকে হত্যা করা, বচসায় জড়িয়ে পড়া, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়া, খুন করে ফেলা ইত্যাদি খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় বিষ প্রয়োগ করা হয়। গর্ভবতী মহিলাকে পুড়িয়ে মেরে ফেলার ঘটনাও বিরল নয়। অ্যাসিড আক্রমণের দ্বারা মৃত্যু ঘটে অনেক সময়। এইসব নিষ্ঠুর হত্যাকাণ্ড, নারকীয় অত্যাচারের বলি হয় পণপ্রথার দ্বারা। হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর মতে 2012 খ্রিস্টাব্দে 8,233টি মৃত্যুর ঘটনা পণপ্রথার জন্য ঘটেছে বলে দাবি করা হয়। 2013 খ্রিস্টাব্দে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রতি মিনিটে বিভিন্ন স্থানে এই সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেছে। প্রতি 90 মিনিটে 4 জন মানুষের মৃত্যু ঘটেছে পণপ্রথার বলি হয়। পণপ্রথা রদ করার ব্যবস্থা নেই। 1961 খ্রিস্টাব্দে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট দ্বারা যৌতুক প্রদান করা হয় ভারতে নিষিদ্ধ হয়েছে। পরবর্তীকালে ভারতীয় দণ্ডবিধি 304B ও 498 এর মাধ্যমে যৌতুক ব্যবস্থার উপর জরিমানা নির্ধারণ করা হয়। আদালতের মতে যৌতুক ব্যবস্থার আইনি সংজ্ঞার দ্বারা এই বিষয়ে শাস্তির কথা বলা হয়েছে। এগুলি হলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961। আর্টিকেল 3-তে বলা হয়েছে যে নিঃশর্ত বা বিনা দাবিতে যৌতুক গ্রহণের জন্য কোনো দণ্ড প্রদান করা হবে না। ভারতীয় দণ্ডবিধি 498 এ ধারার সঙ্গে কন্যাপক্ষের অভিযোগের ভিত্তিতে পাত্রপক্ষ ও পরিবারের সদস্যদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে। 2014 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ম্যাজিস্ট্রেটের অনুমোদন পেলেই গ্রেপ্তার করা হবে। হিন্দু সেকশন অ্যাক্ট 1966 অনুসারে আদালতের তত্ত্বাবধানে পিতামাতার সম্পত্তির অধিকার পুত্র ও কন্যাদের মধ্যে সমানভাবে বা সমাজভাবে বণ্টিত হয়। 1995 খ্রিস্টাব্দে একটি গবেষণায় দেখা গেছে যে যৌতুক সম্পর্কে মানুষের মনোভাব পরিবর্তিত হওয়া সত্ত্বেও প্রথাটি চলতে থাকে। বিভিন্ন কলেজ ও সামাজিক স্থানে যৌতুকের বিরুদ্ধে মতবাদ বেশি পাওয়া গেছে। সুতরাং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সমাজে তরুণ সম্প্রদায় যৌতুকের বিরুদ্ধে। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 1961 খ্রিস্টাব্দে ভারতে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট পাস হয়। এই আইনের 3 নম্বর ধারা অনুযায়ী পণ যদি বলপূর্বক নেওয়া হয় তবে তা জরিমানাযোগ্য অপরাধ।
শাস্তি কমপক্ষে 5 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা বেশি আর্থিক শাস্তি। প্রত্যক্ষভাবে যৌতুকের দাবি করলে 6 মাসের কম সময়ে জেল ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ড। প্রোটেকশন অফ ওম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এটি 2005 খ্রিস্টাব্দে পাশ হয়। মহিলাদের উপর হওয়া গার্হস্থ্য হিংসা রোধ করার জন্য শারীরিক, মৌখিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের বিরুদ্ধে এর ধারার মাধ্যমে নারীকে বলপূর্বক নিপীড়নের বিরুদ্ধে মামলা করা যায়। প্রোটেকশন অর্ডার, একজন মানুষকে ডোমেস্টিক ভায়োলেন্স কমিট করা থেকে বিরত করা। তারপর রেজিস্ট্যান্স অর্ডার, একজন মানুষকে পরিবারের সম্পত্তির দখল থেকে বিরত করা। কাস্টাডি অর্ডার, সন্তানের হেফাজত প্রদান করা। কম্পেনসেশন অর্ডার, ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা। এর পরবর্তী পয়েন্ট হলো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা ও প্রচেষ্টা। আজ আমাদের সময় এসেছে পণপ্রথার বর্বরতা সম্পর্কে সচেতন হওয়ার। সচেতন হতে হবে নারী জাতি তথা মানব জাতির ধারক ও বাহিকা শক্তিকে বাঁচাবার তাগিদে। যে নারী গর্ভে ধারণ করে দেহরসম অমৃত স্তন দিয়ে বাঁচিয়ে রাখে সন্তানকে, এগিয়ে নিয়ে যায় মানব জাতিকে, তার অস্তিত্ব আজ বিপন্ন হয়েছে পণপ্রথার জন্য। প্রতিনিয়ত খবরের শিরোনাম হয়ে উঠেছে এই বিষয়টি। সমাজের একটি যথেষ্ট কালিমাময় অধ্যায় এটি। স্বাধীন ভারতে প্রথম পণপ্রথার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আইন প্রণয়ন হয় 1961 খ্রিস্টাব্দে। এতে আইনের ধারায় দণ্ডবিধানের ব্যবস্থা করা হয়, কিন্তু আইনের ফাঁক ও ফাঁকির পথ খুঁজছেন। তাছাড়া মামলা মকদ্দমা রুজু হলে তার সাক্ষ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না। অবশেষে 1984 খ্রিস্টাব্দের সংসদ অধিবেশনে পণপ্রথা আইনের সংযোগ রয়েছে, বাস্তব প্রতিবিধান হয়নি। রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, ছাত্র সমাজ সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করলেই সমাধান হওয়া সম্ভব। আধুনিক যুগের সূচনায় নারী মুক্তির ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান ছিল উল্লেখযোগ্য। বিদ্যাসাগরের হাতে নারী মুক্তির পথ আরও প্রশস্ত হলো। তরুণ সমাজে অনেক দায়িত্ব আছে নারী মুক্তির আন্দোলনে সামিল হয়ে পণপ্রথার বিলোপ ঘটানোর ক্ষেত্রে। বর্তমানে তরুণ শিক্ষিত যুব সমাজে এগিয়ে এসেছেন পণ ছাড়া বিবাহের সম্মতি হয়ে। পণপ্রথা নিরসনের জন্য কিছু কল্যাণকর জনসংস্থা ও প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। পণ দেওয়া ও নেওয়া এই দুটি সমান অপরাধ। ছাত্রছাত্রী, তরুণ নাগরিক সমাজকে এর কুফল সম্পর্কে অবগত করা প্রয়োজন। নারীকে তার প্রকৃত স্থানে বসাতে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে ছাত্রছাত্রী তথা যুব সমাজকে পণপ্রথা সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা। আমাদের শারীরিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক ও সমস্ত প্রকার বিকাশের সূত্রপাত হয় শৈশবকাল থেকে। এই সময় যে কোনো রকমের শিক্ষা আজীবন তাদের মধ্যে বদ্ধমূল ধারণারূপে রক্ষিত হয়। তাই পণপ্রথা সম্পর্কে তাদের যদি ছাত্রজীবন থেকেই সোচ্চার করা যায়, তাহলে এই সচেতনতামূলক কর্মসূচি শৈশবকাল থেকে তাদের মধ্যে প্রতিভাত হবে। সচেতনতার প্রয়োজনীয়গুলো নিম্নরূপ। কী কী বলা হয়েছে? প্রথমত বলা হয়েছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় থেকে মানুষ বিবাহ নামক পবিত্র বন্ধনটির সঙ্গে আবদ্ধ। পাত্রপাত্রীদের আশীর্বাদ স্বরূপ বিবাহে যে উপহার সামগ্রী প্রদানের রীতি প্রচলিত আছে, একসময় সেটি পণপ্রথার বীভৎসতা প্রদান করে, যার ফলে প্রতিনিয়ত বলি হচ্ছে অনেক কচি প্রাণে। সচেতনতা প্রসারের মাধ্যমে একমাত্র এই প্রথা রদ করা যেতে পারে। দ্বিতীয়ত বলা হয়েছে আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গে মানসিকতার উন্নতি সামঞ্জস্যপূর্ণ কিনা সে সম্পর্কে ধারণা লাভ করার জন্য পণপ্রথা সম্পর্কে সচেতনতার প্রয়োজন আছে। তৃতীয়ত আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে ও এই পৃথিবীকে লিঙ্গ নির্বিশেষে সকলের বাসযোগ্য করে তুলতে হলে অল্প বয়সেই থেকে পরিবেশ সম্পর্কে সচেতনতার প্রয়োজন। চতুর্থত বলা হয়েছে যে মানসিক, সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত করার জন্য, ভবিষ্যতের নাগরিক গড়ে তোলার জন্য পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভের দরকার ও পণপ্রথার বিলোপ সাধন প্রয়োজন। সবশেষে বলা যায় যে সামাজিক অবক্ষয় রোধ করে পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য সচেতনতা প্রয়োজন। এরপরে দেখো একটি স্কুলের নাম বলা হয়েছে উদয়রাজপুর হরিহরপুর হাই স্কুলে পণপ্রথা সম্পর্কে সচেতনতা শিবির। এবার তোমরা যে স্কুলে করবে সেই স্কুলের নাম দিয়ে দেবে। আমরা কয়েকজন শিক্ষক বা শিক্ষার্থী স্কুলের নাম দেওয়া হয়েছে যে সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবির আয়োজনের পূর্বে আমরা প্রধান শিক্ষকের অনুমতি গ্রহণ করি। তিনি আমাদের অনুমতি প্রদান করেন এবং সর্বাধিক সাহায্য করেন। এই শিবিরে আমরা পণপ্রথা কী, এর উৎপত্তি কীভাবে হয়েছিল, সমাজে এই প্রথার কুপ্রভাব, এই প্রথার বিরুদ্ধে সরকারের প্রণীত আইন ইত্যাদি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগতি করি।
এরপর আমরা বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করি, যেটি বিদ্যালয় সংলগ্ন কিছু অঞ্চলে ঘোরার পর পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য ছিল চোখে পড়ার মতো। তারা স্বেচ্ছায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছে। পরবর্তী পয়েন্ট, পণপ্রথা সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজনের উদ্দেশ্য। পণ সম্পর্কিত সচেতনতা শিবির আয়োজনের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ: পণপ্রথা সম্পর্কে সচেতনতা বাড়ানো, পণপ্রথা মুক্ত সমাজ গঠন করা, পণপ্রথা সম্পর্কিত যে সমস্ত আইন আছে সেগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো, গৃহহিংসা রদ করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, নারী পুরুষের বৈষম্য হ্রাস করা এবং উভয়ের সমান অধিকার ও সমমর্যাদা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, পণ দেওয়া নেওয়া উভয়ই যে অপরাধ সেই ধারণাটি জনমানসে প্রথিত করা ইত্যাদি। এর পরবর্তী পয়েন্ট, আমি নিজে কি শিখলাম। পণপ্রথা সম্পর্কে সচেতনতা শিবির আয়োজন করতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি। পণপ্রথা কী সে সম্পর্কে ধারণা পূর্বেই ছিল, তবে বর্তমানে এই পুরাতন প্রথা আমাদের সমাজকে কিভাবে বিষাক্ত করে তুলেছে তা জানতে পেরেছি। এই প্রথা পরিবার জীবনকে এখন নারীর কাছে দুর্বিষহ করে রেখেছে। সংবাদপত্রে বিভিন্ন সংবাদ তার প্রমাণ। এই শিবির আয়োজন করতে গিয়ে আমরা নানা বিষয় অধ্যয়ন করেছি। বিশেষ করে পণপ্রথা সম্পর্কিত নিয়মকানুনগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি। এছাড়া এমন একটি শিবির আয়োজন করার পূর্ববর্তী ধাপগুলো সম্পর্কে অতিবাহিত হয়েছে। এই শিবির আয়োজন করতে পেরে নিজের খুব ভালো অভিজ্ঞতা ও অনুভূতি হয়েছে। এরপরে উপসংহার কি বলা হয়েছে? পণপ্রথা বর্তমান সমাজের এক লজ্জা। এই প্রথা পরিবারে অশান্তি ডেকে আনে, অকালে অনেক প্রাণ কেড়ে নেয়, অনেক সন্তানকে মাহীন করে দেয়, অনেক পরিবার তাদের সন্তানকে হারায়, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, সমাজকে পশ্চাৎমুখী করে। এই প্রথার আশু অবসান অত্যন্ত জরুরি। এই প্রথার অবসানে সকলকে এগিয়ে আসতে হবে এবং গড়ে তুলতে হবে পণপ্রথামুক্ত সমাজ। এই ছিল সম্পূর্ণ প্র্যাকটিকামটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আরও একবার বলবো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি প্রয়োজনীয় হলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। এখানে শেষ করছি এবং পরবর্তী যে প্র্যাকটিকামটি আছে এর পরবর্তী সেই কোর্স 6 সেই প্র্যাকটিকামটি নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।